আকাশে আজ সূর্যের দেখা নেই। ছাই রঙের গুটলি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটি নিয়েছে। প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব। এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোহার। নিজের ওপর বেশ বিরক্ত বোধ নিয়ে বার কয়েক চোখ বন্ধ করে ঘুম আনানোর চেষ্টা করলো সে, কিন্তু না, ঘুম আসা ছিটে ফোটা নেই। তার টানা টানা চক্ষু জোড়ায়। অবশেষে উপায়ন্ত না পেয়ে গায়ে থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে উঠে বসল তোহা। মাথাটা ভার ভার লাগছে, ব্যথাও করছে হালকা। গতকাল চুড়িগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলায় ঘুমিয়ে আবারও এই সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংসটা একেবারে অসহ্যকর। কয়েকবার আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে গেল তোহা। খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজা খুলে দিল। রাতে ঝোলানো তোয়ালাটা উড়ছে, যে কোনো সময় একেবারে জন্য উড়ে যেতে পারে। দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে নিল তোহা। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দরজা পুরুষালিত কণ্ঠে তিহু ডাকে থেমে গেল তার পা যুগল। ঘাড় ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে দেখতে পেয়ে একটু জড়সড় হয়ে সে চাপা গলায় উত্তর দিল, জি। ততক্ষণে পুশ-আপ থামিয়ে দিয়েছে তিহান। তোহার সদ্য ঘুম থেকে তোলা তোলা তেলযুক্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে। পাশ থেকে তাওয়ালা নিয়ে গায়ে ঘাম মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কলেজে যাওয়া কি একেবারে মতে বাদ দিয়ে দিয়েছিস? আর পড়াশোনা করার ইচ্ছে নেই? মূর্খের মতো জীবন কাটিয়ে দিবি? তিহানের তিক্ত কথাগুলো কোনো রকম হজম করে নিয়ে তোহা বলল, নিশা আপুর বিয়ের জন্য 1 সপ্তাহ যায়নি। সাথে সাথে তিহানের পাল্টা প্রশ্ন, আগের সপ্তাহ কয়দিন গিয়েছিলে? শুকনো ফাঁকা একটা ঢোক গিলল তোহা। অস্পষ্ট স্বরে বলল, আসলে 2 দিন। তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল তোহা। আগের সপ্তাহ যে বিয়ের কেনাকাটার জন্য যাওয়া হয়নি সেটা বলার আর সাহস হলো না তার। তিহান শীতল কণ্ঠে বলল, কাল থেকে যেন একদিনও কলেজে মিস না হয়। ঠিক ঠিক সকাল 8টা বাজে রেডি হয়ে থাকবি। তোকে কলেজে দিয়ে তারপর অফিসে যাব আমি। মাথা ঢুকেছে কথাগুলো? তোহা উপর নিচ মাথা নাড়ালো, অর্থাৎ ঢুকেছে। তিহান তোয়ালা রেখে টি-শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, রুমে যা, এত তাড়াতাড়ি উঠছিস কেন? মুখ লটকায় তোহা। বিড়বিড় করে বলে, আপনার বকা শোনার জন্য উঠেছি যত সব। কি বললি? ঘুম ভেঙে গেছে? তিহান বাঁকা হাসে, বলে, আচ্ছা যা, রুমে যা। আর হ্যাঁ, দরজা আস্তে লাগাবি, ভেঙে যেতে পারে। তিহান কথা মানে বুঝতে কষ্ট হয় না তোহার? কাল রাতে কথা বলছে সে। কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে। সন্ধ্যার দিকে এক গাদা বই নিয়ে পড়ার টেবিলে বসেছে তোহা। প্রায় 1 ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক সলভ করার চেষ্টা অব্যাহত সে। তবে মাথায় ঢুকছে না কিছুই। বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতায় চোখ বুলাচ্ছে। হঠাৎই জানালা বাড়ি খাওয়ার শব্দ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। আচমকা তুমুল ঝড় বাতাস শুরু হয়েছে। ছুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে নিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে। রাগে গজগজ করতে করতে বলছে, তোহা, জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আয় তো। বাড়িঘর যত ধুলো দিয়ে ভরল, জানালাগুলো আটকাবে সেই খেয়ালটাও নেই কারো। যত জ্বালা সব একা আমারই। দরজা খুলে বেরিয়ে এলো তোহা। এই সন্ধ্যাবেলা ঝড়ো বাতাসের মধ্যে একা একা ছাদে যেতে যথেষ্ট ভয় করছে তার। তবুও মাথায় ওড়না টেনে 2-3 সিঁড়ি উপরে উঠতে বাঁধল আরেক বিপত্তি। কারেন্টটা চলে গেল। অন্ধকারে ডুবে গেল সিঁড়ি। তার উপর বোঝা যাচ্ছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দ হচ্ছে। দুরুপ দুরুপ কাঁপা মন দিয়ে অন্ধকারের মধ্যে উপরের সিঁড়িতে পা রাখতেই একটা শক্ত হাত তার বাম হাতটা নিচে হাতে মুঠোয় নিয়ে নিল। এক মুহূর্তে ব্যবধানে জায়গাটা ফোনের ব্ল্যাকলাইটের আলোতে আলোকিত হয়ে গেল। তিহান তোহার হাত টেনে উপরে উঠতে উঠতে ধমকে উঠে বলল, বেশি সাহস হয়ে গেছে তাই না? একা একা যাচ্ছিলি কেন? মা বলল কাপড়গুলো নিয়ে আসতে, তাই বলে
এই ভর সন্ধ্যায় ঢ্যাং ঢ্যাং করে একা একা ছাদে ছুটবি? আমাকে ডাকা যেত না? তোহা উত্তর দিল না, চুপচাপ উপরে উঠতে লাগলো। ছাদে পা রাখতেই বুঝতে পারল বেশ ভালো ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি না নামা পর্যন্ত এ বাতাস থামবে না। মাথা নিচু করলো তোহা। সামনে এগোতে নিলেই তিহান তাকে বাধা দিয়ে বলল, এখানে দাঁড়া, কাপড় আমি নিয়ে আসছি। বলে একটু সামনে যে থেমে গিয়ে বলো, চোখ বন্ধ করে রাখ, ধুলো ঢুকবে। দেয়াল ঘেঁষে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা। তার হাতে মুঠো তিহানের ফোন। তিহানের দ্রুত কাপড়গুলো নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল। ফ্ল্যাশলাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করল তিহানের শার্টের বোতামগুলো উল্টো পাল্টো করে লাগানো, এমনকি শার্টটা উল্টো। কোনো রকম সেটা গায়ে জড়িয়ে সে যে এসেছে তা বুঝতে আসলে মনে মনে মিটমিটিয়ে হেসে উঠল সে। ঝড়ো বাতাসের মতো তার মনটা তুমুল গতিতে এলোমেলোভাবে ছুটতে লাগলো। ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছিয়ে রাখলো তোহা। বিছানায় বসতেই খেয়াল হলো তার হাতে মুঠো এখনও তিহানের ফোন। ছোট্ট একটা শ্বাস ফেলে আবার উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে দেখলো তার মা আতিয়া আর খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোফায় বসে রয়েছে। এই অন্ধকারও খোশ গল্প মেতেছে দু বোন। তুর্য আর বাবা বাসায় নেই, চোখে ডাক্তারের কাছে গিয়েছে। তার বাবার ইদানিং চোখে সমস্যা দেখা দিয়েছে। কাছে যেয়ে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলল, আমি একটু খালামণিদের বাসা যাচ্ছি মা। তিহান ভাইয়ের ফোনটা আমার কাছেই তো, ওনাকে দিয়ে আসি। আতিয়া মৃদু ধমকের স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাটা দিন খালি ছেলেটার ফোনটা নিয়ে রাখিস? তোর মতো বেকার তো না ও, ফোনে কত জরুরি কাজ থাকে, তুই তো দিবি সব নষ্ট করে। আতিয়ার কথার মাঝে আফিয়া খালামণি তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, এত কথা বলিস কেন তিয়া? নিশ্চয় কোনো কাজ এনেছে। তোয়া, যা তো তুই, গিয়ে আয় ওর ফোন। কলিং বেলটা বাজবে না। এই নে ফ্ল্যাটের চাবি। চাবি হাতে নিয়ে বেরিয়ে আসলো তোহা। লক খুলে গুটি গুটি পায়ে তিহানের দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকলো, তিহান ভাই। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবারও ডাকলো, তিহান ভাই কোথায় আপনি? রুমে আছেন? এবারও কোনো শব্দ পাওয়া গেল না। তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতে দেখল একটা সুঠামদেহী অবয়ব বারান্দায় রেলিংয়ে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। লোকটা কি ভিজে যাচ্ছে না? ধীর পায়ে তার পিছনে গিয়ে দাঁড়ালো তোহা। বলল, তিহান ভাই, আপনার ফোন। তিহান ফিরে তাকালো না। হাত বাড়াতেই তার হাতে ফোন ধরিয়ে দিল তোহা। সেটা পকেটে ঢুকে আবারও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। কিছু সময় সব চুপচাপ। নীরবতা ভেঙে তিহানের বাহুর শার্ট টেনে ধরল তোহা। বললেন, ভিজে যাচ্ছেন তো, ঘরে চলুন। ভিজতেই চাচ্ছি, তিহানের ছোট্ট উত্তর। ফের কিছুক্ষণ সব চুপ। এবার নীরবতা কাটল তিহানের কণ্ঠে। আকাশের দিকে তাকিয়ে সে বলল, তোমার বৃষ্টি পছন্দ? পুনরায় সে তুমি সম্বোধন। ঠান্ডা হওয়ার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তোহার। আমতা আমতা করে কিছু বলতে পারল না। কথাগুলো যেন গলাতে আটকে গেছে। কণ্ঠনালী ঠিক মাঝখানটায়। হুট করে তাকে কাছে টেনে নিল তিহান। পেছন থেকে এক হাতে বাহু জড়িয়ে ধরে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করল, এই বৃষ্টিতে কি মনে করে ভিজানো যায়? তোহা এবার চুপ। তার জানা পুরো শব্দভাণ্ডার খুঁজেও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সে। অগত উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে। তিহান বলল, এই বৃষ্টিতে মন ভিজে না, বুঝলেন? মন ভেজানোর জন্য প্রেম বৃষ্টি প্রয়োজন। তৃষ্ণার্ত প্রেমিকের ধুধু ফাঁকা হৃদয়টা শুধুমাত্র এক পর্ষা প্রেমের বৃষ্টি স্বস্তি দিতে পারবে। কবে হবে প্রেমের বৃষ্টি বলতে পারো? তিহানের ভারী ভারী কথাগুলো এদের অর্থদার করা সম্ভব হলো না তোহার পক্ষে। সে চুপটি করে তিহানের বুকের মাঝে লেপ্টে ঠায় দাঁড়িয়ে রইল। ঘড়িতে বাজে 7টা 45। মাথার ওপর গড়গড়
শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। কাল রাতে ঠান্ডা আবহাওয়ার লেজ মাত্র নেই। কলেজে সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলে দুপাশে বেনি করতে করতে তোহা ভাবল তুর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রি ডেকে ঠিক করে দেয়। এই ঘর ঘর শব্দে শান্তিমতো ঘুমানো যায় না। ছোট খালারাও চলে গিয়েছে গতকালই। নিশাও নেই। পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বেনি গাথা শেষ করে কলেজের ব্যাগটা কাঁধে ঝুলে বের হলো তোহা। ডাইনিং টেবিলে বসে বসে রুটি ভাজি চিবাচ্ছে তুর্য। তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে। পরীক্ষা শুরু কয়েকদিন পর। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সে। কিছুদিন বাদে পাশ করে বেরিয়ে যাবে। পাশে চেয়ারটা মেলে রাখা হয়তো তোহার জন্যই, কিন্তু তোহা বসল না। আতিয়া প্লেটে করে 2-3টে গরম রুটি নিয়ে এলো। বলল, কি হলো বস, নাস্তা খেয়ে 1 ঘন্টা লাগবে না, 2টো রুটি খেয়ে তারপর যা। তোহা আরেকবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক 8টা বাজে না গেলে তিহানের রাম বকা খেতে হবে নিশ্চয়। ইতিহস্ত কণ্ঠে সে বলল, আসলে মা, তিহান ভাই সবসময় শুধু খালামণির কাছে আমার বদনাম করা, তাই না? আমি তোকে নাস্তা খেতে নিষেধ করেছি? চুপচাপ নাস্তা খা, তারপর বের হ। আতিয়া মৃদু হেসে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ তিহানের কণ্ঠে তোহার দ্রুত বেগে এগিয়ে ওদিকে তাকাতে দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে আছে তিহান। গায়ে সাদা কালো চেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটা যেন একটু বেশি মানিয়েছে তাকে। কয়েক সেকেন্ডের কাঙালের ন্যায় সেদিকে চেয়ে থাকতেই তিহানের এবার ঘড়িতে চোখ বুলিয়ে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলো, জাস্ট 10 মিনিট। চোখাচোখি হতে চুপচাপ কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা। ঠিক 10 মিনিটের মাথায় 2টো রুটি খেয়ে হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগে তিহানের সেটা হাত দিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, জলদি আয়। রাস্তা ভর্তি কাদা পানি। বাসার সামনে জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটা রাস্তাটা পানিতে পরিপূর্ণ। পা রাখলে নিশ্চয় সাদা পায়জামাটা ছিটে বিচ্ছিরি অবস্থা হবে। যদিও একটু পর পর ছোট ছোট ইট বিছানো আছে যেন পানিতে পা না পড়ে, কিন্তু এভাবে যেতে হলে নির্ঘাত উষ্টা খেয়ে পড়তে হবে তোহার। তিহানের দাঁড়িয়ে আছে তোহার পাশে। গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিচ্ছে বারবার। উনি গাড়ি বের করে গেটের কাছে দাঁড়াতেই কাদা পানিতে নেমে গেল তিহান। তার চকচক করা জোতা জোড়া কাদায় ছিটা লেগে গেল। সেদিকে কোনো হেলদোল নেই তার। অথচ তোহার স্পষ্ট মনে আছে কয়দিন আগে এই জোতা জোড়া তিহান বেশ শখ করে কিনেছিল। কেনার সময় তাকেই সঙ্গে করে নিয়ে গেছিল সে তোহার দিকে 1 হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের ওপর হাত রাখল। তিহান দূরদৃষ্টি তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলল, ইটের উপর পা ফেলে আয় তিহু, অফিসে দেরি হয়ে যাচ্ছে। পারবি না? আমি ধরছি। তোহা আশ্বস্ত মনে পা বাড়ালো। সে যে কোনো ক্রমেই পড়বে না এই ব্যাপারে একেবারে নিশ্চিত। গাড়ি থামে কলেজের গেটে। বের হওয়ার আগ মুহূর্তে তিহান মানিব্যাগ থেকে 100 টাকা 2টো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস, কিন্তু বাইরে উল্টোপাল্টো খাবার খাবি না, খবরদার। তোহা এক পলক তাকায়। খবরদার শব্দটার মানে সে জানে। তিহান খবরদার বলেছে মানে কথা অমান্য হলে যে আসলে খবর করে ছাড়বে সে ব্যাপারে পূর্বের অভিজ্ঞতা আছে তার। সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু গলায় বলল, আম্মু টাকা দিয়েছে তো, এটা লাগবে না। হাত বাড়ায় না তিহান। পূর্বের ন্যায় সাবলীন ভঙ্গিতে বলে, টাকা দিয়েছে তাই না? ব্যাগ চেক করতো। টাকাটা কি আদৌ সঙ্গে এনেছিস তুই? তোহা এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে, এনেছি, আমার মনে আছে। তিহান চোখ ছোট ছোট করে তাকায়। 2 হাত বুকের মাঝে ভাঁজ করে বলে, দেখ তো, আমাকে বের করে দেখা। উত্তরে প্রথমে জামার বাম পকেটে হাত বাড়ায় তোহা। টাকাটা না পেয়ে আরেক পকেটে হাতড়ায়। বুকটা দুরু দুরু কাঁপছে। তার মানে সে টাকা আনেনি, ডাইনিং টেবিলে রেখে এসেছে। আমতা আমতা করে তিহানের দিকে তাকায় সে। মিছে মিছে কণ্ঠে বলে, আপনি তো দেখেছেন তো বলতেন টাকাটা আমি নিতে ভুলে গেছি, তাহলে তো নিয়ে আসতাম। তোর সাহস তো দিন দিন বেড়ে চলছে রে।
খালি মুখের ওপর পাল্টা জবাব দেশ। দেব এক চর, যা ভিতরে ঢুক। ধমক শুনে রাগে মুখ ফোলায় তোহা। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও জানলা দিয়ে তাকিয়ে বলে, কি সমস্যা বলেন? ছুটির সময় গাড়ি পাঠিয়ে দিব, আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবি। তোহা বুঝতে পারে তিহানের কাজ আছে, সেজন্য সে আসতে পারবে না। তবু নরম কোমল আকুতি ভরা স্বরে মিষ্টি করে বলে, আপনি আসবেন না? এক মুহূর্তে ভাবে তিহান, এতবার দৃষ্টির সামনে রেখে দিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা আসবো। কথাটা শোনামাত্র মুখে বিস্তার হাসি ফুটে ওঠে তোহার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভিতরে ঢুকতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান। রাত প্রায় 8টা। ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে তিহান। গায়ে শার্ট ঘামের লেপ্টে আছে শরীরের সাথে, চুলগুলো এলোমেলো। দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিংয়ে ছুটছিল সে। অফিসের কাজে আর নিজের হেলাফেলা দুপুরে লাঞ্চ করা হয়নি। ক্ষুধা পেট চৌচো করছে। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল, মা টেবিলে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আফিয়া রান্নাঘর থেকে চেঁচাচ্ছে, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো। জুতো জোড়া অন্যরকম খুলে সোফায় হাত পা ছড়িয়ে গায়ে এলিয়ে দিল। শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবে পড়ে রইল। একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতেই ধুম করে কিছু পড়ার শব্দ। সচকিত দৃষ্টিতে চোখ মেলালো সে। বিছানায় চোখ পড়তেই পা গায়ে আড়ষ্ট অবশ ভাবটায় কেটে গেল মুহূর্তে। তার বিছানার ডান দিকে কোণ ঘেঁষে ঘুমিয়ে আছে তোহা। ঘুমের ঘোরে তোহা হাতে লেগে পাশের টেবিলে ক্লোকটা নিচে পড়ে গেছে। উঠে যায় তিহান, ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। তোহাকে টেনে বিছানার মাঝখানে শুয়ে দেয় সে। গায়ে চড়ানো আগোছালো ওড়নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয়। এতপর ধীর পায়ে দরজা ভিজিয়ে বেরিয়ে আসে। রান্নাঘরে যেয়ে আফিয়াকে উদ্দেশ্য করে বলে, তিহু আমার রুমে কেন মা? আফিয়া চুলোর গ্যাসটা নিভিয়ে দেয়। বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে, বিকেলে এসেছিল, তোর সেলফ থেকে কোন বই নিবে বলে রুমে ঢুকলো। তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকিনি, তুই ডেকে তুলে দে। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, ঘুমাক, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আফিয়া হাসলো কিন্তু কিছুই বলল না। রুমে ফিরে আসে তিহান। তোয়া কাছে যেয়ে কপালে মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, আর কতভাবে মুগ্ধ করবে আমায়? এই মুগ্ধতা কি কোনো শেষ নেই? আমার চোখগুলো তো ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে।